হ্যালো, আজকে একটা নতুন ক্লাস নিয়ে আবার ফিরে এলাম। আজকে আমরা আলোচনা করব বাংলা সম্পাদকীয় পত্র। আলোচনার বিষয় থাকবে ডিম থেরাপি। একটা বহু চর্চিত আলোচিত বিষয়, আমরা সবাই জানি। আমাদের রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যারা ক্ষমতা ছিল, তাদের যারা নেতা এমপি, তাদের উপরে এই যে ডিম থেরাপি বা ডিম নিক্ষেপ করা হচ্ছে, এটা একটা প্রতিবাদের একটা নতুন একটা প্রতীকী প্রতিবাদ। এটা এই রাজ্যে আমার কোনদিন ছিল না। এটা একটা নতুন একটা সংস্কৃতি। এটা কতটা যুক্তিযুক্ত, এটা আদৌ কি করা উচিত, তার উপর ভিত্তি করে আমরা একটা সম্পাদকীয় পত্র লিখব, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তার আগে একটা কথা বলে রাখি, আমার এই ক্লাসে সাধারণত ডেসক্রিপটিভ ইংলিশ এবং বেঙ্গলি আলোচনা হবে। বিশেষ করে ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইসিডিএস, পশ্চিমবঙ্গ পুলিশ, ক্যালকাটা পুলিশ এবং অন্যান্য যে কোনো পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ ইংরেজি বাংলা থাকে। এখন যে মূলতগুলো ক্লাসগুলো হচ্ছে, এটা হচ্ছে ডব্লিউবিসিএস মেন 2024-এর উপর ফোকাস করে। উত্তর লেখার ফরম্যাট হিসেবে লিখে দেখো, আমাদের যে ইংরেজি বাংলা মিলে 10টা, আমাদের হচ্ছে 10টা বিষয়ের উপর প্রশ্ন পড়ায়, 10টা ভাগে, 10টা মানে আইটেম। তার মধ্যে মূলত 5টা আইটেমে তাদের গঠন প্রায় একই রকম, তাদের উত্তরের গঠন: সম্পাদকীয় পত্র, সম্পাদকীয় প্রতিবেদন, ইংলিশ এডিটোরিয়াল লেটার, রিপোর্ট রাইটিং এবং কম্পোজিশন। এদের সবার ক্ষেত্রে প্লাস সাধারণত এই চারটে ভাগতে 4টে গঠন থাকে। প্রথম হচ্ছে সেটা ভূমিকা বা সংজ্ঞা বৈশিষ্ট্য, এটা হচ্ছে 1 নম্বর পার্ট থাকে। 2 নম্বর কারণ, পটভূমি, পরিস্থিতি, ঠিক আছে, এটা 2 নম্বরে থাকে। 3 নম্বর হচ্ছে সমস্যা, প্রভাব, ফলাফল, গুরুত্ব, সরকারি প্রকল্প, তোমার পক্ষে বিপক্ষে যেগুলো থাকে সেটা 3 নম্বরে থাকে। 4 নম্বর হচ্ছে তার উপসংহার সমাধান, সরকারি পদক্ষেপ, জনমত, নিজস্ব মতামত। যখন যেটা প্রয়োজন, যখন যেটা পড়বে, তার মধ্যে সেটা প্রয়োগ করতে হবে। এগুলো সাধারণত একটা উত্তরে এই 4টে ভাগ থাকে। সেটা 4টে ভাগটা তুমি যে 4টে প্যারা করতে কোনো ব্যাপার নেই, তুমি 3টে প্যারা, 4টে প্যারা, 5টা প্যারাও লিখতে পারো। সাধারণত এই ফরম্যাট বা এই সিকোয়েন্স মেনটেন করে লিখলে উত্তর একটা স্ট্যান্ডার্ড উত্তর হয়। সেটা কিভাবে লেখা হয় সেটা আমরা দেখবো এখানে। দেখো, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় বলেছিলাম যে একটা সম্পাদকীয় পত্র। এখানে যে সম্পাদকীয় পত্র, যে কারণ তোমার ঠিকানা, কোনো পত্রিকা, সেগুলো কিছু লেখা হলো না, ওগুলো আমার প্রথম ক্লাসে করা আছে। এখানে জাস্ট শুধু উত্তরটা লেখা হয়েছে এখানে। দেখো, এখানে হচ্ছে প্রথম হচ্ছে, দেখো সম্পাদক সময় বসে লেখা হয়েছে, তোর হচ্ছে বিষয় ডিম থেরাপি। ডিম থেরাপি কি? এটা হচ্ছে প্রতিবাদের নতুন ভাষা ও তার তাৎপর্য। ঠিক আছে, এবার দেখো বলছে, মাননীয় সম্পাদক মহাশয়, তো আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে সাম্প্রতিক সময়ে আলোচিত ডিম থেরাপি প্রসঙ্গে কয়েকটি কথা তুলে ধরতে চাই। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমাদের সাধারণত যে ডব্লিউবিসিএস সম্পাদকীয় পত্র পড়ে, সেখানে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে। তোমার উত্তরটা হচ্ছে 150, 140 থেকে 160-70-এর মধ্যে হওয়া উচিত। এখানে ওয়ার্ড লিমিটও মেনটেন করা হয়েছে। তবে এখানে যে প্রথম যে থাকে, যেটা সম্ভাষণ যেটা বলা হয়, এটা হচ্ছে ওয়ার্ড লিমিট তুমি নিতে পারো, ধরতে পারো, বা না ধরলে কিছু যায় আসে না। বিশেষ করে এটা আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে সাম্প্রতিক সময়ে আলোচিত ডিম থেরাপি প্রসঙ্গে কয়েকটি কথা তুলে ধরতে চাই। এই যে লাইন, এটা তুমি কাউন্ট করতে না করতে পারো। তোমার যে মেন যে বডি, সেটা হচ্ছে তোমার মেন, বিশেষ করে এইটুকা। ঠিক আছে, এর মধ্যে তোমার হচ্ছে ওয়ার্ড লিমিট তোমার কাউন্ট করতে হবে। এটা এটা অবশ্যই তোমরা মনে রাখবে। দেখো তাহলে কি হলো, আপনার বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে সাম্প্রতিক সময়ে আলোচিত ডিম থেরাপি প্রসঙ্গে কয়েকটি কথা তুলে ধরতে চাই। বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ঘটনার প্রতিবাদে নাগরিকদের একাংশ ডিম নিক্ষেপকে প্রতীকী প্রতিবাদের মাধ্যম হিসাবে ব্যবহার করছেন, যা জনপ্রিয়ভাবে ডিম থেরাপি নামে পরিচিত। অনেকের মতে এটি জন অসন্তোষ প্রকাশের একটি অহিংস প্রতীক। জনগণ যখন মনে করেন যে তাদের দাবি বা মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছেন না, তখন তারা এই ধরনের অভিনব প্রতিবাদের আশ্রয় নেয়। তাহলে প্রথম আমরা বুঝতে পারলাম এরা প্রতীকীটা কি, কেন করে, তার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হলো। তারপর কি বলছে, তবে গণতান্ত্রিক সমাজে প্রতিবাদের অধিকার যেমন স্বীকৃত, তেমনি সেই প্রতিবাদ অবশ্যই শালীন, শান্তিপূর্ণ এবং আইনসম্মত হওয়া উচিত। ডিম নিক্ষেপের মতো কর্মকাণ্ড ব্যক্তির মর্যাদাহানি ঘটাতে পারে, জনশৃঙ্খলা
বিঘ্নিত করতে পারে এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে বিবেচিত হতে পারে। মতবিরোধ থাকলেও তা সভা, মিছিল, স্মারকলিপি, গণস্বাক্ষর অভিযান বা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে প্রকাশ করাই অধিকতর গ্রহণযোগ্য। এখানে কি বলছে যে গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ অধিকার স্বীকৃত আছে, তবে সেটা কি শালীন, শান্তিপূর্ণ এবং আইনসম্মত হওয়া উচিত, তাই নাকি? এটা বলছে, তারপর বলছে কি ডিম বিক্ষেপ নিক্ষেপের মতো কর্মকাণ্ড ব্যক্তির মর্যাদাহানি ঘটাতে পারে। কি ক্ষতি পারে সেটা বলছে। জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী হিসেবে বিবেচিত হতে পারে। তোমার মতবিরোধ থাকতে পারে, তুমি তাকে পছন্দ না করতে পারো, কিন্তু সেটা তার সভা, মিছিল, স্মারকলিপি, গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের মাধ্যমে তা প্রকাশ করা হচ্ছে অধিকতর গ্রহণযোগ্য। তারপর কি বলছে, অন্যদিকে সরকার ও প্রশাসনের উচিত জনমতের প্রতি সংবেদনশীল হওয়া এবং মানুষের অভিযোগ ও দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়া। জনগণ যদি, সরকার যদি তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করে, তাহলে জনগণের তো আর কোনো প্রয়োজনই পড়ে না বিক্ষোভ করা। তাই বলছে যে সরকারেরও উচিত, সরকার ও প্রশাসনের উচিত জনমতের প্রতি সংবেদনশীল হওয়া এবং মানুষের অভিযোগ ও দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়া। নাগরিকদের কথা শোনা ও গণতান্ত্রিক আলোচনা পরিবেশ বজায় থাকলে এই ধরনের প্রতীকী প্রতিবাদের প্রয়োজনীয়তাও অনেকাংশ কমে যাবে। এখানে সাধারণত যেটা বলছে জবাবদিহিতা, গণতন্ত্রের একটা মেন জিনিস জবাবদিহিতা। আমরা তোমাকে নির্বাচন করেছি, তাহলে তোমার কাজ হচ্ছে আমাদের কাছে জবাবদিহি করতে হবে, কেন করছো, কেন করবে না, ঠিক আছে? জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা তোমায় বাস্তবায়ন করতে হবে। তাহলে গণতন্ত্রের একটা মেন বিষয় হচ্ছে সরকার হচ্ছে জবাবদিহিতা হচ্ছে মেন জিনিস। তবে সরকারের শুধু জবাবদিহিটা মেন নয়, নাগরিক হচ্ছে কর্তব্য পালন করতে হবে, তাই নাকি? এখানে সেটাই বলা হয়েছে আর কি। তোর কি বলছে, দেখো শেষ পারে কি বলছে, অতএব ডিম থেরাপিকে কেবল একটি ব্যতিক্রমী প্রতিবাদ হিসাবে না দেখে এর অন্তর্নিহিত জন অসন্তোষের কারণগুলিও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসন বজায় রেখে প্রতিবাদের সংস্কৃতি গড়ে তোলাই আমাদের সকলের কর্তব্য, তাই সেই সাথে দেখো লাস্ট লাইনে বলছে, সেই সাথে এটাও নিশ্চিত করতে হবে এটা যেন প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কারণে না হয়ে দাঁড়ায়। এটা গুরুত্বপূর্ণ একটা লাইন। অনেক সময় রাজনীতি যে একটা প্রতিহিংসা পরায়ণ থাকে, তার জন্য সাধারণত এই ধরনের রাজনীতি হয়ে থাকে। তাহলে শেষ পাতা কি বলছে, বলছে কি দেখো, এটা হচ্ছে জনগণের যে এর যে অন্তর্নিহিত কারণগুলো, জনগণ কারণ ডিম ছুড়বে, এর অন্তর্নিহিত কারণ হচ্ছে জন অসন্তোষ, কারণগুলো সেটা গুরুত্ব সহ বিবেচনা করতে হবে। বা তার সঙ্গে কি করতে হবে, যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা, আইনের শাসন এগুলো বজায় রেখে তবে প্রতিবাদ করতে হবে। আর সেই সঙ্গে এটা অবশ্যই আমাদেরকে এ করতে হবে, নিশ্চিত করতে হবে এটা যেন কোনো প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কারণে না হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তারপর কিছু আশা করি আপনার জনপ্রিয় সংবাদপত্রে বিষয়টি প্রকাশিত হলে এ বিষয়ে জনের সচেতনতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ জানাতে বিনীত একজন সচেতন নাগরিক ও। তাহলে এই ছিল আজকে আমাদের ডিম থেরাপির উপরে একটা সম্পাদকীয় পত্র। এখানে উত্তরটা যত সুন্দর করে লেখানোর চেষ্টা করা হয়েছে। এটা এইভাবে লিখলে আমি কথা দিচ্ছি, আশা করি 35 থেকে 80 পাবে, 35 থেকে 38 পাবে আউট অফ 40। আর এটা পড়ার সম্ভাবনা খুব বেশি। তাহলে সবাইকে অনুরোধ করব এগুলো ফলো করতে। সেই সঙ্গে তোমরা অন্য এগুলোকে ভিত্তি করে আরও অনেক কিছু লেখো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস যত করো তত তুমি লিখতে পারবে, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস ছিল এই পর্যন্ত। পরবর্তী ক্লাস আবার আমরা নতুন ক্লাস নিয়ে আসব। সবাইকে অনুরোধ করব, দেখো যারা বিশেষ করে কম্পিটিটিভ লাইন নিয়ে আছো, ডব্লিউবিসিএস, মিসেলেনিয়াস ক্লার্কশিপ বা অন্যান্য পরীক্ষা, অনুরোধ করব চ্যানেলটাকে ফলো করতে এবং লাইক শেয়ার করতে এবং কমেন্টস করতে। আর যদি এই উত্তরের তুমি পিডিএফ চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে। তাহলে পরবর্তী ক্লাসে দেখা হবে। আশা করি আমাদের সামনে ডব্লিউবিসিএস যে মেন প্রিলিম খুব রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি পুজোর আগে বা পুজোর পর হতে পারে, অর্থাৎ অক্টোবরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। সেই হিসাবে সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করব। তাহলে আজকে এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।